অনিক দত্ত চলচ্চিত্র পরিচালক, তার রহস্য মৃত্যু। গড়িয়াহাটে হিন্দুস্তান পার্কে বহুতলের ছাদ থেকে পড়ে যান বলে এখনো পর্যন্ত খবর। বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন পরিচালক। দক্ষিণ কলকাতার হাসপাতালে মৃত্যু হয় তার। পরিচালক অনিক দত্ত ভূতের ভবিষ্যৎ 2012-তে সাড়া ফেলে দেন ভূতের ভবিষ্যৎ পরিচালনা করে। তারপর থেকে তিনি একের পর এক সিনেমা বানিয়েছেন। সারা জীবন বাম মনস্ক, আগের সরকারের বারবার পদক্ষেপের বিভিন্ন সমালোচনা করেছেন। সেই অনিক দত্তের রহস্য মৃত্যু কিভাবে, কথা বলবো প্রতিনিধি প্রীতির সঙ্গে। প্রাথমিকভাবে কি জানা যাচ্ছে প্রীতি? দেখো, পরিচালক অনিক দত্ত তার মৃত্যু হয়েছে এবং বাংলা সিনেপ্রেমীদের কাছে অত্যন্ত জনপ্রিয় পরিচালক তিনি। একাধিক সিনেমা এই বাংলা সিনেমাকে তিনি দিয়েছেন, বাংলা ইন্ডাস্ট্রিকে দিয়েছেন। ঠিক ঘণ্টাখানেক আগে এই যে হিন্দুস্তান পার্ক 11th হিন্দুস্তান পার্কে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই বাড়ির থেকেই কিন্তু তিনি ঝাঁপ দেন এবং যেমনটা জানা যাচ্ছে এই বাড়ি তার স্ত্রীর বাড়ি, অর্থাৎ তার স্ত্রীর মূলত এখানে থাকতেন এবং আজকে অনিক দত্ত তার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং তারপরেই কিন্তু 1 ঘন্টা আগে, প্রায় ঘণ্টাখানেক আগে আমি আসবো তোমার কাছে প্রীতি, আমি আসবো। পরিচালক বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু পরিচালকের। হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু হয় অনিক দত্তর। কি করে ছাদ থেকে পড়ে গেলেন খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ গিয়েছে, তদন্ত করছে। পরিচালক অনিক দত্তর রহস্য মৃত্যু, বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু অনিক দত্তর। প্রীতি, আবার চলে যাব। প্রীতি, যেটা বলছিলে তুমি। দেখো, একদমই প্রায় ঘণ্টাখানেক আগে এই ঘটনা ঘটে এবং বাড়ির ছাদ থেকে তিনি পড়ে যান এবং এই ঘটনার সঙ্গে অন্য কোনো কারণ রয়েছে কিনা, তিনি আত্মহত্যা করার চেষ্টা করেছেন কিনা, নাকি কোনো অন্যভাবে তিনি বাড়ির ছাদ থেকে পড়ে যান, সেই বিষয়টা কিন্তু এখনো পর্যন্ত পরিষ্কার নয়। ইতিমধ্যে পুলিশ আধিকারিকরা তারা ভিতরে প্রবেশ করেছেন এবং তার স্ত্রী এই বাড়িতে রয়েছেন এবং ঘটনার সময় তিনি কোথায় ছিলেন সেই সমস্ত জিজ্ঞাসাবাদ পর্ব কিন্তু সেই জিজ্ঞাসাবাদ চলছে। এবং এই যে অ্যাপার্টমেন্ট, এই অ্যাপার্টমেন্টের কোন ফ্লোরে থাকতেন অনিক দত্ত, ছাদে গিয়েছিলেন কেন, এইগুলোও কি দেখা হচ্ছে? কোন ফ্লোরে থাকতেন? দেখো, আমি আসবো। আমার সঙ্গে রয়েছেন অভিনেতা বিধায়ক রুদ্রনীল ঘোষ। অভিনেতার দিক থেকেই আমি রুদ্রনীলের কাছে যাব। রুদ্রনীল, আজকে এই যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিতে হয়তো বাম মনস্ক ছিলেন তিনি বরাবর, তিনি আগের সরকারের বহু সমালোচনা করেছেন, কিন্তু যেভাবে কাজ করেছেন ভূতের ভবিষ্যৎ সাড়া ফেলে দিয়েছিলেন। তারপর থেকে অনিক দত্ত অনেকগুলো ছবি করেছেন। কিভাবে দেখেছেন আপনি অনিক দত্তকে? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এই খবরটা বিশ্বাস করতে ইচ্ছা করছে না। অনেক এমন একটা মানুষ ছিলেন যার সঙ্গে আমি কাজ করেছিলাম বিজ্ঞাপনের সময়টাতে। এইটা শুধু জায়গাটা হচ্ছে যে একটা জিনিস যে ওনার সঙ্গে ঝগড়া করতে খুব ভালো লাগতো। ঝগড়া হচ্ছে যেখানে খুব এক্সচেঞ্জ হতো এবং উনি দাদার মতো ছিলেন। ওনার এই খামখেয়ালি পোনাটা, সেটাই কিন্তু অনিক দত্তকে বাকি ভিড়ের থেকে আলাদা করে রাখতো যে অনিকদা কি বলবে। দাদা সুলভ মত পার্থক্য যেখানেই হোক না কেন, ও আগে সরকারের ক্ষেত্রে উনি কখনো পর্যন্ত যখনই কথা বলে গেছেন তখন কিন্তু অন্যায়ের বিরুদ্ধে, নিয়মের বিরুদ্ধে কথা বলে গেছেন। তো এটাতে কে কোন পন্থী ছিলেন বা ছিলেন না সেটা রেলিভেন্ট নয়। আগের সরকার তাকে সম্মান করতে পারেনি, এইটুকু বলতে পারি, তার যোগ্যতা বুঝতে পারেনি। কিন্তু যাই হোক, এই যে খবরটা, সেই খবরটা সত্যিকারেরই অনেক বিশ্বাস করতে ইচ্ছা করছে না। কি কারণে মৃত্যু প্রপারলি পুলিশ নিশ্চিতভাবে হবে, তার পরিবারের লোক নিশ্চয়ই বিষয়টা এগোবার জন্য। খবর মর্মান্তিক, দুর্ভাগ্যজনক। আমরা সেখানেই এখনই জাস্ট পৌঁছাবার অন দ্য ওয়েতে রয়েছে আর কি। বেশ, খুবই স্বাভাবিক। মর্মান্তিক ঘটনা, দুর্ভাগ্যজনক। বাড়ির ছাদ থেকে পড়ে কিভাবে মৃত্যু হলো এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করছে। আমি যেটা প্রীতি জানতে চাইছিলাম যে কত নাম্বার ফ্লোরে, কোন ফ্লোরে থাকতেন অনিক দত্ত, ছাদে গিয়েছিলেন কেন, কিছু জানা যাচ্ছে কিনা?
তার পড়ার যে ধরনটা সেটা কিরকম ছিল, সেটা কি তির্যক ছিল নাকি সোজা? দেখো, মূলত তোমাকে জানিয়ে রাখি, এই বাড়িতে কিন্তু পরিচালক অনিক দত্ত তিনি থাকতেন না। এই বাড়ি হচ্ছে তার স্ত্রীর বাড়ি এবং তিনি গড়িয়াহাট থানার ওখানে একটি বাড়িতে থাকতেন। আচ্ছা। তার স্ত্রীর সঙ্গে তিনি আজকে দেখা করতে এসেছিলেন এবং ঘন্টাখানেক আগে স্থানীয়রা যেমনটা বলছেন যে হঠাৎ একটা বিকট শব্দ পান তারা, এবং সেই বিকট শব্দ শুনেই তারা বাইরে বেরিয়ে আসেন, আবাসিকরা বেরিয়ে আসেন এবং দেখেন যে অনিক দত্ত তিনি মাটিতে লুটিয়ে রয়েছেন। তিনি থাকতেন এবং অর্থাৎ তার যে স্ত্রী ফ্ল্যাট, সেই ফ্ল্যাট কিন্তু পুলিশ কোনোভাবে পড়ে গিয়েছেন, এবং তিনি পড়ে গিয়েছেন নাকি আত্মহত্যা করার চেষ্টা করেছেন নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, এই পুরো বিষয়টাই কিন্তু এখন তোমাকে বলি তদন্ত সাপেক্ষ, এবং পুলিশ আধিকারিক অর্থাৎ হোমিসাইড ডিপার্টমেন্ট তদন্ত সাপেক্ষ এবং পুলিশ আধিকারিক অর্থাৎ হোমিসাইড ডিপার্টমেন্ট তারা ইতিমধ্যে এসে পৌঁছেছে। হোমিসাইড ডিপার্টমেন্টের সায়েন্টিফিক উইং তারা এসে পৌঁছেছেন। তার ভূমিকা কি ছিল এবং যিনি সিকিউরিটি গার্ড ছিলেন তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে তার যে বয়ান, সেই বয়ানও কিন্তু একেবারে নেওয়া হচ্ছে। পুলিশ আধিকারিকরা তারা এসে পৌঁছেছেন এবং তোমাকে আমি বলবো যে ঠিক কোন জায়গাটা থেকে, সেই জায়গাটা তোমাকে একবার দেখাই, যে এখানে কিন্তু একটি মাত্র জানলা খোলা রয়েছে। সেই জানলা থেকেই কিন্তু তার যে বাড়ি, সেই বাড়ি মনে করছেন, এবং হোমিসাইড ডিপার্টমেন্ট তারা যখন এসেছিলেন তারা কিন্তু মূলত সেই বাড়ির ছবি তুলে নিয়ে যান, এবং ডিপার্টমেন্ট তারা যখন এসেছিলেন তারা কিন্তু মূলত সেই বাড়ির ছবি তুলে নিয়ে যান, এবং এই যে বিল্ডিং, সেই বিল্ডিং এর যে আমি দেখাচ্ছি। আমি আসবো প্রীতি, তোমার বুমের অডিও সম্ভবত ঠিক নেই, সেই জন্য বারবার কেটে যাচ্ছে। একটু বলি, অনিক দত্ত 2022-এ অপরাজিত করেছিলেন, সাড়া ফেলে দিয়েছিলেন সেই অপরাজিততে। জিতু কামাল সত্যজিৎ রায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন। জিতু কামালও প্রচুর জনপ্রিয় হয়েছিলেন অভিনয়ে তিনি ব্যাপক সাড়া ফেলেছিলেন। সত্যজিৎ রায়ের ভূমিকায় জিতু কামালকে দিয়ে তার অভিনয় বের করে এনেছিলেন এই অনিক দত্ত। অনিক দত্ত 2012-তে যে ভূতের ভবিষ্যৎ করেছিলেন, সেই ভূতের ভবিষ্যৎ একেবারে প্রমোটার, আমাদের যে কনস্ট্রাকশন যে একেবারে বলা যায় বহুতল গড়ে উঠছে বিভিন্ন জায়গায়, তা নিয়ে কটাক্ষ সমালোচনা এই সব ছিল ভূতের ভবিষ্যতে। তারপরে ভবিষ্যতের ভূতে করার পরেই তৃণমূল সরকারের রোষে পড়েন, ভবিষ্যতের ভূত করার পরেই তৃণমূল সরকারের রোষে পড়েন, আর সেই সময় ভবিষ্যতের ভূত চলতে দেওয়া হয়নি। তারপরে তিনি 2022-এ অপরাজিত তৈরি করেন। প্রীতি, পুলিশের সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? পুলিশ অফিসাররা, তদন্তকারীরা কোন কোন দিক খতিয়ে দেখছেন? দেখো, এই ঘটনা অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তুমি যে বিষয়টা বলছিলেন যে পরিচালক অনিক দত্ত বাংলা সিনেমাকে একাধিক সিনেমা দিয়েছে, ভূতের ভবিষ্যৎ হোক, ভবিষ্যতের ভূত হোক কিংবা অপরাজিত, সিনে প্রেমীরা তার কাছে বারবার যে এই অবদান, সেই অবদানের কিন্তু একেবারে অঙ্গীকার হয়ে থেকেছে। স্বাভাবিকভাবেই এই ঘটনা অত্যন্ত অত্যন্ত স্পর্শকাতর বিষয়। তাই এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কিন্তু যে অফিসিয়াল বয়ান, সেই অফিসিয়াল বয়ান কিন্তু আমি দেওয়া আসবো তোমার হয়নি। কাছে। পাপিয়া অধিকারী, অভিনেতা এবং বিধায়ক আমার সঙ্গে আছেন। পাপিয়া দি, অনিক দত্তর মৃত্যু, রহস্য মৃত্যু এখনো পর্যন্ত জানা যাচ্ছে না। ছাদ থেকে পড়ে কিভাবে মৃত্যু হলো তার কি বলবেন? আপনার সঙ্গে কিরকম, আপনি কিভাবে দেখেছেন অনিক দত্তকে? অত্যন্ত অত্যন্ত দুঃখজনক ঘটনা। এখন ওনার ভূতের ভবিষ্যৎ নিয়ে ওনার সাথে অনেক আলোচনা, অনেক কথাবার্তা হয়েছিল। ভূতের ভবিষ্যৎ উনি করেছিলেন, তো খুব চমৎকার একটা এখনকার উপরে এখনকার যে ছবি একেবারে এখনকার যে আমাদের বিল্ডিং নিয়ে যে সমস্ত গুন্ডাবাজি হয়, সেইটার উপর খুব স্যাটায়ারের মতো চমৎকার একটা ছবি করেছে তার পরিচালক। এই যে থিঙ্ক ট্যাঙ্কটা তার এত সুন্দর করে ছবিটা করেছিলেন, এবং সেই ভদ্রলোক নেই। ওনার যে কাজ করার কথা, উনি অনেক কম কাজ করছিলেন। সে কাজ মানে এই অবস্থায় যা চলছে, সেই অবস্থায় ঠিকঠাক মানুষেরা অনেক কম কাজ করেছেন। দিদি, ভবিষ্যতের ভূত বলে একটি সিনেমা করেছিলেন, তারপরে তৃণমূল সরকারের রোষে পড়েছিলেন। হ্যাঁ, কারণ ওদেরই তো ধ্যাসটামা নিয়ে ছবিটা হয়েছিল, ওদের ধ্যাসটামের উপর ছবি। ওরা যে সমস্ত কাজগুলো করছিলেন তাদের ধ্যাসটামের উপর এই ছবি। তো উনি নেই, এটা ভীষণ দুঃখজনক একটা ঘটনা। উনি থাকলে আরো অনেক ছবি আমরা পেতে পারতাম ওনার থিঙ্ক ট্যাঙ্কে। তো
এবং জিতু কামাল অভিনেতা তাকে দিয়ে সত্যজিৎ রায়ের মতো ভূমিকা হ্যাঁ, ওইরকম অভিনয় একটা- করানোর ভূয়সী প্রশংসা হয়েছিল। হ্যাঁ 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 হ্যাঁ, তার হ্যাঁ সুন্দর, সেটাও একটা দারুণ ছবি হয়েছিল। তো সেটাও হলো না, মানে হলো না, মানে সেই মানুষটি নেই, মানে আরো কত ছবি উনি করতে পারতেন। ওইরকম একটা অ্যাক্টরকে দিয়ে সত্যজিৎ রায় উনি রূপদান করেছিলেন। এ তো দারুণ ব্যাপার, মানে উনি যাই কাজ করেছেন সেটাই নতুন নতুন ব্যাপার। তো সেই মানুষটি নেই, অত্যন্ত দুঃখজনক। আরো থাকলে আরো কত কি বানাতেন। বেশ, পাপিয়া অধিকারী তিনিও শোক প্রকাশ করলেন তার মৃত্যুতে। রুদ্রনীল ঘোষ কিছুক্ষণ আগে কথা বলছিলাম, তিনি বিশ্বাস করতে চাইছেন না যে এই রকম ভাবে অনিক দত্তর মৃত্যু, ছাদ থেকে পড়ে গিয়ে কিভাবে মৃত্যু। তদন্তকারীরা সম্ভবত, প্রীতির কাছে যাব, তদন্তকারীরা সম্ভবত ছাদে উঠেছেন, ছাদ থেকে কিভাবে পড়ে গেলেন সেই বিষয়গুলো দেখছেন প্রীতি। দেখো, মূলত তোমাকে আমি যে ছবিটা দেখাতে বলবো আমার ভিডিও জার্নালিস্ট পিন্টুকে, যে চারতলা একটি জানলা খোলা রয়েছে, একটি ব্যালকনি খোলা রয়েছে, তিনি ওখান থেকে পড়েছেন নাকি তার উপরে যে ছাদ রয়েছে সেই ছাদ থেকে তিনি পড়েছেন, পুরো বিষয়টা কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে। এবং ঠিক কোন কোন অ্যাঙ্গেল থেকে পড়লে এই যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে যে রক্তের ছাপ রয়েছে সেই রক্তের ছাপের সঙ্গে পুরো বিষয়টা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, ঠিক কোন অ্যাঙ্গেলে। কারণ আমরা দেখতে পাচ্ছি একটা বড় গাছ রয়েছে, এই গাছের কিছু অংশ কিন্তু তার দেহর সঙ্গে মাটিতে পড়েছে, সেইগুলোও কিন্তু একেবারে বিচ্ছিন্ন অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। তাই পুলিশ আধিকারিকরা এবং গোয়েন্দা ডিপার্টমেন্টে যারা সায়েন্টিফিক উইং আছে তারা কিন্তু ভিতরে প্রবেশ করেছেন, এবং তার পাশাপাশি কিন্তু চারতলা এবং তার উপরের যে ফ্লোর রয়েছে, অর্থাৎ ছাদের ফ্লোর, সেই ছাদ কিন্তু পরিদর্শন করছেন, এবং সেখান থেকে কিন্তু ভিডিওগ্রাফি করা হচ্ছে, ছবি তোলা হচ্ছে। জানাই যে এই অ্যাপার্টমেন্টে থাকতেন না অনিক দত্ত, অনিক দত্ত অন্য একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। এখানে তার স্ত্রী থাকতেন এবং তার স্ত্রীর সঙ্গেই আজকে দেখা করতে এসেছিলেন। স্ত্রীর সঙ্গে দেখা করতে এসে ভর দুপুরে এরকমভাবে ছাদে গেলেন কেন, ছাদ থেকে পড়ে গেলেন কিভাবে, এই সমস্ত কিছুই ভাবাচ্ছে তদন্তকারীদের। 1960 সালে জন্ম অনিক দত্তর। আবার বলি, অনিক দত্ত যে ভূতের ভবিষ্যৎ করে সাড়া ফেলে দিয়েছিলেন, ভূয়সী প্রশংসা কুড়িয়েছিলেন। অনিক দত্ত বাম মনস্ক, কিন্তু যেটা রুদ্রনীল বললেন যে বাম মনস্ক হলেও তার সঙ্গে কথা বলা যেত, তার সঙ্গে আলোচনা করা যেত, সমালোচনা শোনা যেত তার কাছ থেকে। এবং তার যে কাজ, সেই কাজগুলো প্রত্যেকটি কাজই একেবারে মানুষের মনের ভিতর গেঁথে গিয়েছিল। সে ভূতের ভবিষ্যৎ হোক, ভবিষ্যতের ভূত হোক, বা অপরাজিত। এই অপরাজিত সিনেমায় জিতু কামাল অভিনয় করেছিলেন সত্যজিৎ রায়ের ভূমিকায়। সেই সত্যজিৎ রায়ের ভূমিকা একেবারে তার কাছ থেকে নিংড়ে নিয়েছিলেন। ভূয়সী প্রশংসা হয়েছিল জিতু কামালের এবং অনিক দত্তরও এই অপরাজিত করার পর। আর সেই পরিচালক অনিক দত্ত আজকে প্রয়াত। কিভাবে মৃত্যু হলো, ছাদ থেকে পড়লেনই বা কিভাবে? বাড়ির ছাদ থেকে পড়ে মৃত্যু, হাসপাতালে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মৃত ঘোষণা। গুরুতর আশঙ্কাজনক অবস্থাতে নিয়ে যাওয়া হয়েছিল ঢাকুরিয়ায় একটি বেসরকারি হাসপাতালে। সেই হাসপাতালেই মৃত্যু হলো। ঢাকুরিয়া হাসপাতাল থেকে মিথ্যে হলে সবচেয়ে খুশি হব। অনেকের শরীর ভালো নেই, একটা অ্যাক্সিডেন্টাল কিছু ঘটেছে, আমাকে প্লিজ একটু জানতে দাও। অনেকেই গিয়ে পৌঁছচ্ছেন। মানসী সিনহা তিনিও গিয়ে পৌঁছেছেন। রুদ্রনীল ঘোষ কিছুক্ষণ আগে আমাদের সঙ্গে কথা বললেন, তিনিও যাচ্ছেন বললেন, কারণ তারা বিশ্বাস করতে পারছেন না, এখনও তারা বিশ্বাস করতে পারছেন না। মানসী সিনহা বললেন যে তিনি তার কিছু একটা হয়েছে, মৃত্যুর খবর সঠিক না হলে খুশি হবেন। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, কি কন্ডিশনে আনা হয়েছিল অনিক দত্তকে এই হাসপাতালে? অয়ন, অনিক দত্ত, চিত্র পরিচালক অনিক দত্ত, তার স্ত্রী আজকে যখন গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের বাড়িতে যান সেই সময় তিনি দেখতে পান যে অনিক দত্ত সেখানে পড়ে আছেন ছাদের তলায়।
এবং 4 তলার ছাদ থেকে সম্ভবত তিনি পড়ে গিয়েছিলেন এবং সেই অবস্থাতেই তাকে দ্রুত এই ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয় এবং ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতালে নিয়ে আসার পরেই তাকে জরুরি বিভাগের চিকিৎসকরা সঙ্গে সঙ্গেই তাকে ব্রড ডেড ঘোষণা করেন। তাকে বেশ কিছুক্ষণ পরীক্ষা করা হয়, সিপিআর দেওয়া হয়, তবে তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং রক্তক্ষরণ হয়েছিল এবং সেই অবস্থায় দাঁড়িয়ে চিকিৎসকরা যেটা জানিয়েছেন যে ব্রড ডেড ঘোষণা করা হয়। এই মুহূর্তে তার স্ত্রী যেমন রয়েছেন হাসপাতালে, তেমনভাবেই এখানে টলিউডের বিভিন্ন মানুষ তারাও এখানে এসেছেন। একই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে এখানে চিত্র পরিচালক সৃজিত মুখোপাধ্যায় যেমন রয়েছেন, মানসী সিনহা রয়েছেন। হয়েছে এর বেশি এই মুহূর্তে আমি কিছু না ছিল, আমি শুনছিলাম যদি একটু সেটা বলেন। definitely, but this is not the right time to speak about that. We are all in grief, all in pain, so please excuse us. থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে কিছু একটা বলা হলো। অভিজিৎ, যেটা বলছিলে তুমি। না, ওটা হাসপাতাল কর্তৃপক্ষ না, ওটা ফিরদৌসুল হাসান, প্রযোজক এবং পরিচালক, তিনি এখানে ছিলেন এবং যেহেতু বলা যেতে পারে যে তিনি জানিয়েছেন যে আজকে সন্ধ্যায় তার কন্যা, অনিক দত্তের কন্যা ঐশী দত্ত, যাকে রাই বলে সবাই চেনে, ঐশী দত্ত তিনি আসবেন এবং তারপরেই দেহ ময়নাতদন্তের জন্য এসএসকে হাসপাতালে পাঠানো হবে। পাশাপাশি স্ত্রী সন্ধি দত্ত তিনি রয়েছেন ভেতরে এবং টলিউডের যেমন প্রত্যেকেই বহু মানুষ যেমন এখানে এসেছেন, তেমনভাবেই আমরা দেখতে পাচ্ছি শতরূপ ঘোষ, দীপশিতা ধর, সৃজন মুখোপাধ্যায়ের মতন সিপিএম নেতৃত্ব, তরুণ নেতৃত্ব, তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং একই রকম হাসপাতাল কর্তৃপক্ষ যেটা জানাচ্ছেন যে তাকে যে অবস্থায় নিয়ে আসা হয়েছিল সেখানে তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং একই সঙ্গে তার অতিরিক্ত রক্তক্ষরণ তার অভিজিৎ, আসবো। অনিক দত্তর রহস্য মৃত্যুতে উদ্ধার পুলিশের হাতে সুইসাইড নোট। কথা বলবো কমলিকার সঙ্গে। কমলিকা, দেখো, যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে যে একটি সুইসাইড নোট পাওয়া গেছে এবং যেটা পুলিশের সূত্র মারফত আমরা জানতে পারছি, যদিও এ বিষয়ে অফিসিয়ালি পুলিশ কিছু বলেন, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে যে একটি সুইসাইড নোট পাওয়া গেছে। শুধু তাই নয়, এটাও জানা গেছে যে কোনো একজন আই উইটনেস রয়েছে যে বিষয়টি কোনোভাবে দেখেছে বা কিছুটা দেখেছে। সো পুলিশ এই গোটা বিষয়টার উপর তদন্ত করছে যে কি বিষয়, কিভাবে হলো এই ঘটনা, কিন্তু একটি সুইসাইড নোট পাওয়া গেছে, এটা খুব স্পষ্ট। কমলিকা, এই অনিক দত্ত, আমাদের প্রতিনিধি প্রীতি যেটা বলছিলেন, যে অ্যাপার্টমেন্টের থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে, রহস্য মৃত্যু, সেই অ্যাপার্টমেন্টে নাকি তার স্ত্রী থাকতেন, তিনি অন্য জায়গায় থাকতেন, এরকমটা একটা বলা হচ্ছে। কিছু জানা যাচ্ছে কিনা এ সম্পর্কে? দেখো, সমস্ত ব্যাপারটাই পুলিশ খতিয়ে দেখছে এবং কিভাবে তার কোনো ডিপ্রেশন চলছিল কিনা বা কোনো রকম তিনি অসুবিধায় ছিলেন কিনা, এই গোটা বিষয়টা নিয়ে যেহেতু সমস্ত পুলিশের যারা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, সিনিয়র অফিসাররা রয়েছেন, তারা প্রত্যেকে এই বিষয়টা নিয়ে তদন্ত করছেন, তদন্তে নেমে পড়ে গেছেন। ওখানে সমস্ত রকমের যারা সিনিয়র অফিসার রয়েছেন, যারা এই বিষয়ে অভিজ্ঞ, তারা গেছেন এবং তারা এই বিষয়টাকে খতিয়ে দেখছেন। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, তার মানে অনেকটাই আত্মহত্যার দিকেই বিষয়টা বলছে পুলিশ আপাতত। কমলিকা, দেখো, এখন অব্দি অফিসিয়ালি পুলিশ কিছু বলেননি সেভাবে, কিন্তু যেহেতু সুইসাইড নোটটা পাওয়া গেছে, সুতরাং সেই দিকটা অবশ্যই পুলিশের তরফ থেকে খতিয়ে দেখা হচ্ছে। বেশ, আবার চলে যাবো অভিজিতের কাছে। অভিজিৎ, কতটা সংকটজনক অবস্থায়, আশঙ্কাজনক অবস্থায়, আঘাত কতটা গুরুতর ছিল অনিক দত্তকে যখন এখানে নিয়ে আসা হলো? আঘাত অত্যন্তই গুরুতর ছিল এবং যে অবস্থায় অনিক দত্তকে এখানে নিয়ে আসা হয়েছিল তখন তার মাথায় গুরুতর আঘাত ছিল এবং পাশাপাশি অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল এবং চিকিৎসকরা যেটা জানাচ্ছেন যে গত 4 বছর ধরে চিত্র পরিচালক অনিক দত্ত তার এই হাসপাতালেরই একজন সাইকিয়াট্রিস্টের কাছে মানসিক অবসাদের চিকিৎসা চলছিল। গত 4 বছর ধরে ইন্টেন্সিভ
মানসিক অবসাদে ভুগছিলেন পরিচালক অনিক দত্ত, এবং এখানেই তার চিকিৎসা চলছিল। এখানকারই একজন সাইকিয়াট্রিস্ট, বর্তমানে তিনি এই হাসপাতালে আর নেই, অন্যত্র আছেন, তবে তার কাছেই দীর্ঘদিন ধরে তিনি চিকিৎসা চালাচ্ছিলেন। এবং এই যে মানসিক অবসাদ তাকে দীর্ঘদিন ধরে একটা অবসাদগ্রস্ত করে তুলেছিল, এমনটাও জানা গেছে তার পরিবার সূত্রে। তার স্ত্রী সন্ধি দত্ত, তিনি গত বেশ কয়েক বছর ধরেই অন্যত্র থাকতেন, এবং অনিক দত্ত গড়িয়াহাট হিন্দুস্তান পার্কের এই ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। এবং যেভাবে আজকে যে ঘটনা ঘটেছে এবং যেভাবে তার স্ত্রী আজকে খবর পেয়ে দ্রুত হিন্দুস্তান পার্কে আসেন এবং সেইখান থেকে তিনি অনিক দত্তকে নিয়ে এই হাসপাতালে আমরা এই খবরের দিকে অবশ্যই নজর রাখবো। এবং এখানকার শ্রীলেখা মিত্র এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। শ্রীলেখা, অনিক দত্ত তার রহস্য মৃত্যু, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে, পুলিশ তদন্ত করছে, কি বলবেন? কি বলবো বলো তো, আমি খুবই খবর পেলাম, আমি যাচ্ছি হসপিটালে, এই খুদি খবর পেয়ে সঙ্গে সঙ্গে আপনারা ফোন করেন, আপনাদেরও কিছু করার নেই, দর্শক তো যাচ্ছে। আপনার, আমি বুঝতে পারছি আপনার মানসিক অবস্থার কি, কারণ আপনারা একই মনোভাবাপন্ন ছিলেন বলা যায়। হ্যাঁ শ্রীলেখা, কিছু বলবেন? না, শ্রীলেখার সঙ্গে পরে সম্ভব হলে কথা বলবো। এই মুহূর্তে দেখাবো বাদুড়িয়ায় বস্তা বস্তা টাকা উদ্ধার। বাদুড়িয়ায় বস্তা বস্তা টাকা উদ্ধার তৃণমূল এক নেতা। বাদুড়িয়ায় তৃণমূল এক নেতা, তিনি পুরপ্রধান, তাকে গ্রেফতার করা হয়েছিল। এবার তল্লাশি চালাচ্ছে পুলিশ পার্টি অফিসের পাশের জমি খুঁড়ে বস্তা বস্তা টাকা উদ্ধার। কথা বলবো প্রতিনিধি অনুপমের সঙ্গে। অনুপম, হ্যালো হ্যালো অনুপম, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। কি খবরটা বলো। এই যে দীপঙ্কর ভট্টাচার্য বাদুড়িয়া পৌরসভার যিনি চেয়ারম্যান ছিলেন, তার বিরুদ্ধে ঝুড়ি অভিযোগ ছিল। আবাস যোজনার কাটমানি থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের জন্য টাকা নেওয়া, এবং যেসব টেন্ডার, যেসব কন্ট্রাক্টররা এই পৌরসভা এলাকায় কাজ করতো তাদের কাছ থেকে তোলা আদায় থেকে শুরু করে এই যে পৌর এলাকায় যে পিডব্লিউডি রাস্তার ওপরে ট্যাক্সের নামে যে তোলাবাজি করতো, সেই তোলাবাজির টাকা থেকে শুরু করে একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত এই দীপঙ্কর ভট্টাচার্য। এবং এই দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে কিন্তু একাধিক অভিযোগ কিন্তু থানায় হয়েছিল, কিন্তু সেই সময় দীপঙ্কর ভট্টাচার্যের বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেয়নি প্রশাসন। এখন সরকার পরিবর্তন হওয়ার পরে প্রথমে দীপঙ্কর ভট্টাচার্য, পরশুদিন দীপঙ্কর ভট্টাচার্যের যে পার্টি অফিসার পাশের থেকে একটি বাড়ি থেকে 4,000 ত্রিপল উদ্ধার হয়, এবং তারপরে দীপঙ্কর ভট্টাচার্যকে গ্রেফতার করার পরে সেই পার্টি অফিসের পাশেই একটি পরিত্যক্ত কম্পিউটার সেন্টারের থেকে 80 লক্ষ টাকা এবং প্রায় 4,000 ত্রিপল, সরকারি যে ত্রিপল, সেই উদ্ধার করেছিল পুলিশ। এবং কোর্টে পাঠিয়ে 6 দিনের পুলিশে হেফাজত নিয়েছে দীপঙ্কর ভট্টাচার্যকে। এবার সেই দীপঙ্কর ভট্টাচার্যকে নিয়ে বিভিন্ন এলাকায় তল্লাশি করছে, এবং আজকে তারই বাড়ির পাশে যে পার্টি অফিসের পিছনে একটি পাট ক্ষেতের থেকে মাটি খুঁড়ে 4টি ব্যাগ এবং সিনেমার মতো একেবারে। এই দেখুন, ইনি হচ্ছেন দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান, পালিয়ে গিয়েছিলেন। ইনি হচ্ছেন দীপঙ্কর ভট্টাচার্য চেয়ারম্যান, বাদুড়িয়া পুরসভার, পালিয়ে গিয়েছিলেন, তারপরে গ্রেফতার হয়েছিলেন। আর গ্রেফতার হওয়ার পরে পুরো ফিল্ম, একদম পুরো হিন্দি ফিল্ম এইরকম তো দেখা যায়, পাটক্ষেতের মধ্যে বস্তা বস্তা টাকা উদ্ধার সিনেমায়। অনুপম, একদমই আনন্দ। এই দিকগুলো হিন্দি সিনেমা কি বাংলা সিনেমায় দেখা যায় যে পাটক্ষেতের জঙ্গলের মধ্যে নদীর ধারে মাটির তলার থেকে টাকা উদ্ধার করছে বড় বড় রাজনৈতিক নেতৃত্ব বা বড় বড় যেসব দল, তাদের টাকা উদ্ধার করছে। কিন্তু এটা একদম বাদুড়িয়াতে সাধারণ মানুষ শতককে দেখলো যে এই যে বাদুড়িয়া পৌরসভার চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, তিনি এতটাই দুর্নীতিগ্রস্ত ছিলেন যে স্থানীয়রা কি বলছেন, আমি অনুপম তোমার কাছে আসবো, স্থানীয়রা কি বলছেন একবার দেখাবো। সকালবেলায় যারা চাষ করতে এসেছিল তারা খবর দিয়েছে যে 3-4টে ব্রিফকেস পাওয়া গিয়েছে আর একটা বস্তা। তারপরে পুলিশ এসেছিল এবং একটা সন্দেহ হচ্ছিল যে বোম টোম আছে হয়তো। তারপরে যারা বোম স্কোয়াড সব এসেছিল তারা খুঁজে দেখেছে একটা বস্তায় টাকা পাওয়া গিয়েছে, 1 বস্তা ভর্তি, আর 4টে ব্রিফকেসে একটাই বোধহয় সোনা পাওয়া গিয়েছে, বাকিগুলো কি পাওয়া গিয়েছে আমি আর জানি না। এখন ওখানে তদন্ত হচ্ছে এবং খোঁজ চলছে।
এবং আমাদের স্থানীয় যে কাউন্সিলর ছিলেন তিনি কালকেই গ্রেপ্তার হয়ে গিয়েছেন, তার ওখান থেকে 80 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, তারপরে আজকে আবার এইগুলো উদ্ধার হয়েছে। তার বাড়ি থেকে 80 লক্ষ টাকা পাওয়া গিয়েছিল, তারপরে এবার গুপ্তধন বেরোলো, একেবারে মাটি খুঁড়ে বস্তা বস্তা টাকা উদ্ধার, টাকা মাটি, মাটিতে টাকার বস্তা। বাদুড়িয়ায় ধৃত পুরপ্রধানকে নিয়ে তল্লাশি পুলিশের। পাটের ক্ষেতের মধ্যে ব্যাংকে রাখার তো সাহস নেই, দুর্নীতির টাকা কোথায় রাখবেন, তাই একবারে পাটের ক্ষেতের জমির নিচে মাটি খুঁড়ে। আজকে এই যে স্থানীয়রা বলছেন, এই স্থানীয়রা টু শব্দ করতে পারতেন না নিশ্চয়ই, তারা তাদের কাছে হয়তো কোনো না কোনো সময় খবর ছিল। অনুপম, দেখো আমাদের একদমই খবর ছিল, তার কারণ এই প্রথম যেদিন আমরা খবর করতে গেলাম, এই যে পৌরসভার চেয়ারম্যানের দীপঙ্কর ভট্টাচার্যের যে পাশে একজন বিধবা অসহায় মহিলা বাস করে, তাই সে কাঁদতে কাঁদতে বলেছিল আমাদের কাছে, করে জোরে হাত জোর করে নিবেদন করেছিল যে আমার ছবিটা তুলবেন না, আমি এখানে বাস করতে পারবো না। তার কারণ দীপঙ্কর ভট্টাচার্য এবং তার সহযোগী যারা আছে তারা এই এলাকায় এতটাই ক্রাইম করে, সারা রাত দিন রাত তারা এখানে এলাকায় তোলাবাজি তুলে বেড়ায়। যাদের আবাস যোজনার ঘরের প্রয়োজন তারা আসলে তাদের কাছ থেকে কি ভয়ঙ্কর তোলাবাজ, কি ভয়ঙ্কর দুর্নীতিগ্রস্ত এবং কি ভয়ঙ্কর পুরপ্রধান যে মুখ খুললে পরে লাশ হয়ে যাবে। বিজেপি কি বলছে দেখুন। গরিব মানুষের টাকা লুট করে, মানুষের টেরপোল টাকা সোনা মানে সবকিছু লুট করেছে। লুট করে তিনি এখন বাঁচানোর জন্য মাঠের মাঝখানে গর্ত খুঁড়ে তার মধ্যে তার ওই জমানো সঞ্চয় সব এক জায়গায় করেছে। কিন্তু উন্নয়ন তো বোঝা গেছে কতটা উন্নয়ন হয়েছে, বাদুড়িয়ার মানুষ বুঝে গেছে। সাধারণ মানুষ যদি একটা বিল বা কোনো কাজ নিয়ে যেত, চেয়ারম্যান আগে দরকার ছিল পয়সা। মোটামুটি দেখলাম যে আপাতত যে 5টা ব্যাগ মতো উদ্ধার হয়েছে।